আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সপ্তাহের ভালোবাসি কমিউনিটিতে। আজকে আমরা এই অনুষ্ঠানে কথা বলবো একজন বই প্রেমিককে নিয়ে, একজন বইয়ের ফেরিওয়ালাকে নিয়ে। আজকে পুরো অনুষ্ঠানটি আমরা সাজিয়েছি। তিনি বাংলাদেশ থেকে শুরু করে লন্ডনে 7-8টি লাইব্রেরি করেছেন, লাইব্রেরি করার চেষ্টা করে যাচ্ছেন। বিভিন্ন জায়গা থেকে বই খুঁজে এনে পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করছেন। ওনার নাম হলো আবুল রহমান জিলানী। আমরা সবাই ওনাকে, এই কমিটিতে সবাই ওনাকে জিলানী ভাই বলে চেনেন। আজকে ওনার সম্পর্কে, ওনার লাইব্রেরির চেষ্টা সম্পর্কে আমরা জানবো। চলুন আমরা আমাদের এই অতিথি আমাদের স্টুডিওতে আছেন, ওনার সঙ্গে আগে পরিচিত হয়ে নেই, এবং ওনার সঙ্গে ওনার আরেকজন সহযোদ্ধা আছেন আমাদের সঙ্গে। আমাদের সঙ্গে এই স্টুডিওতে আছেন আবুল রহমান জিলানী। জিলানী ভাই, আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। আমার সঙ্গে আরেকজন অতিথি আছেন জনাব আবুল রহমান জিলানীর সহযোদ্ধা, তিনি একজন লেখক, ডক্টর আজিজুল আম্বিয়া। আজিজুল, আপনাকে স্বাগত। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমি যেটা বলছিলাম যে আবুল রহমান জিলানী উনি পাঠাগার প্রতিষ্ঠা করে যাচ্ছেন ঢাকা থেকে, ঢাকা, সিলেট, এই লন্ডনে, এবং সেই সাথে উনি একজন লেখকও। ওনার নিজে একটি লেখা বইও বেরিয়েছে। আজকে আমরা ওনার কাছ থেকে ওনার গল্প শুনি। আমি যাচ্ছি ওনার কাছে। জিলানী ভাই, আপনার কাছ থেকে শুনি। প্রথম হলো, আপনি কেমন আছেন? ধন্যবাদ, ভালো আছি। ভালো আছেন, এবং আপনার এই পাঠাগার প্রতিষ্ঠার বিষয়ে আমরা শুরু করতে চাই। আপনি আমি প্রথমত আমি দেখলাম যে শিক্ষাটাই মেইন, এবং শিক্ষাটা অর্জন হয় পাঠাগারের মাধ্যমে এবং স্কুলের মাধ্যমে। তাই আমার গ্রামের বাড়িটা এমটি আছিল, তো এটা একটা রুমও আমি 7 বছর আগে একটা রুম আমি এমটি করি, মানে গ্রামের ছেলেমেয়েদের জন্য একটা শিশু পাঠাগার প্রতিষ্ঠা। গ্রামের বাড়িটা কোথায় ছিল? এটা হইল কি দক্ষিণ সুরমার পশ্চিমবাগ গ্রামে। এবং গ্রামের মধ্যে বেশ সারা পড়ছে এটা লইয়া। বাচ্চারা প্রত্যেক দিন 2 দিন আসিয়া বই পাঠ করে, তারপরে প্রজেক্টারের মাধ্যমে বিভিন্ন ধরনের কার্টুন দেখে। তারপরে আমি ওই যে একটা স্পিকার কিনে দিছি, স্পিকারের মাধ্যমে তারা বিভিন্ন ধরনের বক্তব্য পেশ করে, যে বক্তৃতা প্র্যাকটিস করে আর কি এর মধ্যে। এবং মানে গ্রামের শিশুরা প্রথমে আরম্ভ হয়েছিল 10-15 জন থেকে, এখন 40 থেকে 50% চিলড্রেনও হলায়। এবং ওটা শুধু বাচ্চাদের জন্য, শুধু শিশুদের জন্য। তারপরে ওই যে এরপরে আমি নেক্সট ইয়ার আমি একটা জিও করছি গ্রামের মধ্যে। আমার মনে হয় এটা সিলেটে প্রথম যে শিশু বই মেলা। আচ্ছা, এটা তো বেশ মানুষ আইসলা। শিশু বই মেলা শুধু আপনি একা করেন না, অন্যান্য মানে এলাকার না, অন্য জায়গাতে আমি আর পাইছি না এরকম হয়েছে। আমি সিলেটে বহুত জিজ্ঞাসি যে শিশু বই মেলা পার্টিকুলার এই নামে কেউ করছে নি, তারা হয়েছেন যে আমরা জানা নাই। শিশু বই মেলা কি হয়? শিশু বই মেলা মানে শিশুদের জন্য বই, শিশুদের জন্য বই আনিয়া ডিসপ্লে করছি, বাচ্চাদের প্রেজেন্ট করছি, এবং বিভিন্ন ধরনের ক্রাত সহ বিভিন্ন ধরনের কবিতা আবৃত্তি হয়েছে। অতিথি হলে আমন্ত্রণ জানাইছি, বহু অতিথি হল আইছেন বিভিন্ন গ্রামগঞ্জ থেকে। এবং এটা এখনও আমার এই যে শিশু পাঠাগারটা এখনও চালু আছে। ওই যে আপনার গ্রামে করলেন, ওই গ্রামে আপনার মানে গ্রাম থেকে কি ধরনের সহযোগিতা পেলেন? এখানে গ্রামের সহযোগিতা আছে, গ্রামের মানুষ এটা খুব যে হ্যাপি। এবং আমরা গ্রামটা খুব নিরিবিলি, এবং এই গ্রামের থাকি বহুত বড় বড় মানুষ হল, মহৎ মানুষ হল হয়েছেন, বাইর হয়েছেন। একজন আছেন ব্রিগেডিয়ার আব্দুল মালিক, একজন হার্ট ফাউন্ডেশনের তাইনও আমরা সেই গ্রামের। তারপরে আমার দক্ষিণ সুরমার পশ্চিমবাগ, আর আমার চাচাতো ভাই মাহবুবুর রহমান, আপনারা চিনবাদ, তাই না যে সুলেমান হল কেন্দ্রীয় সাহিত্য সংসদ তাই নির্মাণ করে দিয়েছেন, আমার চাচাতো ভাই। আর এটা প্রথম যে বিল্ড করছেন তাই না আমার চাচা ইঞ্জিনিয়ার ফজলুর রহমান। এটা ব্রিটিশ ইন্ডিয়া পশ্চিমবাগ গ্রামের না, এটা কেন্দ্রীয় পশ্চিমবাগ গ্রাম। তাই না আমার বড় চাচা, ওই আপনাদের গ্রামের গ্রামের। তো তারপরে এই যেটা করলেন ঢাকাতে পথ পাঠাগার করলাম। আমি ঢাকার যখন উত্তরাত করছি এটা, তো উত্তরাত যখন আমি আটাত আসলাম, তো দেখলাম এই যে ছোটো ছোটো বাচ্চারা রাস্তাঘাটে খেলায়, ফুটবল খেলায়, জিও খেলায়। তো আমি মনে করলাম যে ফুটবল খেলার যখন তাইলে একটা বই রোলান স্টল করিয়া রাখি, একটা পাঠাগার করি দেখি। তো আমি যখন করলাম দেখলাম যে এই যে রণবীর ঠুকাই যেরা বাচ্চা নহল আছে ফিটোর মাঝে বস্তা পালাই যাই, ঠিক এই ধরনের ছেলেরা আইছে, একই চেহারার অনেকগুলো আইছে খবর ভাইয়া। আইয়া তারা আমার ফেসবুকে এইগুলো ফটো আছে, দেখতে পারবা।
তাইয়া ওই যে তারা বই অকল পড়ছে, বই নিছে। তারপরে খাদ্য ভাণ্ডার একটা করলাম ওটার লগে, যে কেউ ইচ্ছা করলে ফুড আনিয়া দিতে পারবা, বই আনিয়া দিতে পারবা। তো এইটা বেশ ইয়ে হয়েছিল। এটা কি এখন আছে? এখনও আছে, কিন্তু মেইন যে হয় প্রবলেম হয় যে আপনার দুইটা জিনিসের প্রবলেম হয়। একটা হইলো ফাইন্যান্স, আর একটা হইলো কি আপনার রাইট পারসন। ঢাকাতে আপনি প্রথম যে শুরু, এটা কোন জায়গা ছিল? এটা উত্তরা 9 নম্বর সেক্টর, 9 নম্বর 7 নম্বর রোডে। ওখানে আপনার কোনো ইয়ে ছিল, আপনি কি আমার আত্মীয় আছেন, আমার বোন থাকানে সেম রোডে। ওনাদের জায়গায় আপনি সেটা করেছেন? না, ওনার জায়গা না, অন্য একটা জায়গা। অন্য একটা জায়গায়। এটা এখন আছে? আছে, এখনো আছে, বিদ্যমান এখনো। বিদ্যমান আছে। চালাচ্ছেন কারা তাইলে? একটা আমার একটা ওই যে ইয়ে পরিচিত একজন লোক, সে চালায়। তো আমি মাঝে মাঝে খবর নেই। আমার আরও আত্মীয় আপনি যে গ্রামে যে এই লাইব্রেরি করলেন তারপর শিশুদের জন্য, তারপর যে এই পথ পাঠাগার করলেন ঢাকার উত্তরায়, তখনও কি আপনি প্রবাসী না? তখন আমি প্রবাসী। তখন প্রবাস থেকে গিয়ে আপনি এগুলা করেছেন? এইগুলা গিয়া করছি 2018 আমি রিটায়ার্ড হয়ে গেলাম, পেনশনার হয়ে গেলাম। এরপরে আমি বেশ যাওয়া করছি সিলেটে, ঢাকায় গিয়া এইগুলা গিয়ে করছি আর কি, প্রতিষ্ঠা করছি। এখনো এগুলা করতেছেন? হয়। তারপরে ওই যে আমি বই যেটা লিখলাম, হ্যাঁ এটা ব্যাপারে আমি একটু হ্যাঁ, বই আপনি মানে লেখালেখিও করেন আপনি? লেখালেখি হয়। আপনার বই একটা বের হয়েছে, আমি আমরা এটাতে আলোচনা করব। আমি একটু আমাদের আরেকজন অতিথি ওনার কাছে যাই। আজিজুল আম্বিয়া ভাই, আপনার কাছে শুনতে যে আপনি কিভাবে এই ওনার এই ইয়ের সঙ্গে যুক্ত হলেন, বই নিয়ে ওনার যে পাঠাগার প্রতিষ্ঠার ইয়ের সঙ্গে যুক্ত হলেন? ধন্যবাদ কামাল মেহেদী ভাই, অত্যন্ত সুন্দর একটা প্রশ্ন করেছেন। আর আমাদের ইউকের প্রখ্যাত চ্যানেল ইসলাম চ্যানেল বাংলা, আপনারা কমিউনিটি নিয়ে ভাবেন, চিন্তা করেন, এই জন্য আপনাদের এই চ্যানেল ইসলাম পরিবারকে আমরা ধন্যবাদ জানাই আমার অন্তঃস্থল থেকে। আপনাদের জিলানি ভাইকে আমরা সবাই চিনি। এই তাগিদে আমাদের কথা হয়, ওনার সাথে দেখা হয়। আমি তো মূলত একজন লেখক হিসাবে লেখালেখি করি। তো এই সুবাদে জিলানি ভাই অনেক দিন আগের কথা আমাকে দাওয়াত দিলেন যে আমরা এক জায়গায় বসি। এইটা জায়গাটা হচ্ছে ব্রিকলেনের ক্যাপেলে বিস্টা। তো ওইখানে আমরা আসলে প্রথম একদিন 2 দিন শুধু চা খেয়েছি এবং সাহিত্যর আড্ডা দিয়েছি। মানে এখানে উদ্যোগে আমরা যারা কবি সাহিত্যিক বা সাংবাদিকরা এসেছিলাম, উদ্যোগে কিছু বিস্কিট বা বই, কেউ গান গেয়েছেন, কেউ আবার আমাদেরকে মানে রোমান্টিক গল্প করেছেন বা সময় দিয়েছেন, কেউ কবিতা পাঠ করেছেন। এইভাবেই আসরটা জমে উঠেছিল। এর পরবর্তীতে সেটা কিন্তু আমরা দেখলাম যে একটা ক্লাবের মতো হয়ে গেছে। তো আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুললাম। হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে আমরা ওই গ্রুপের জন্য, ক্লাবের জন্য কাজ করলাম মূলত বুকওয়াম ক্যাপেলে বেস্টা। আর এখান থেকে জিলানি ভাইয়ের সাথে সম্পর্ক, এবং এইটাই দেখলাম যে জিলানি ভাইয়ের অবদান বেশি। উনি আমাদেরকে একত্রিত করেছেন, দাওয়াত করেছেন, এবং উনি আমাদেরকে এই প্রয়োজনীয়তা অনুভব করার সুযোগ করে দিয়েছেন যে বিলাতের মতো মাটিতে একটা জায়গায় আমরা অন্তত পক্ষে কবি সাহিত্যিক বা যারা দেশ থেকেই আসেন বুদ্ধিজীবী, তাদেরকে নিয়ে বসার বা চিন্তা করার এই সুযোগটা উনি আমাদেরকে করে দিয়েছিলেন। তো উনি বললেন যে আমাকে যে আজিজ ভাই, আপনার মতো লোক দরকার, যেহেতু আপনি একটু ইয়াং এনার্জেটিক, আমার চেয়ে বয়সও কম আপনার, বা ধরতে পারবেন, বা আপনার কথা শুনে সবাই, আপনি আসেন, একটু সময় দেন। এর থেকে যে রানী ভাইয়ের সাথে আমার ঘনিষ্ঠ। পরবর্তীতে আমরা বেশ কয়েকটা অনুষ্ঠানও করেছি ক্যাপেলে বিস্টার মাধ্যমে, এখনও আমাদের কার্যক্রম চলমান। আর এ থেকে আমি আসলে সম্পৃক্ত হলাম। তো জিলানি ভাই দেখলাম যে আমিও কিছু সাহিত্য প্রোগ্রাম করি মাঝে মাঝে, ওনাকে দাওয়াত করলে উনি আসেন, এবং এসে কিন্তু অনেকেই বক্তৃতা করে চলে যান। জিলানি ভাই বক্তৃতা করলেও এইদিকে প্রচার বিমুখ, কিন্তু দেখা যায় যে উনি অনুষ্ঠানের পরেও একটা কাম ধরে দেন। মানে উনি কিন্তু চিন্তা করেন যে আমরা বর্তমান বা সব অবস্থা যে একটা অনুষ্ঠান করতে হলো, যে একটা প্রসার দরকার, এদিকেও উনার খেয়াল থাকে। উনি একটা কন্ট্রিবিউশন উনি রাখেন, কমিউনিটিতেও রাখেন, সব জায়গায় রাখেন। এই যে আজকে আমাকে নিয়ে আসলেন, কালকে আমাকে রাত্রে ফোন দিয়েছেন যে কামাল মেহেদী ভাইয়ের অনুষ্ঠানে আমাকে যেতে হবে, আজিজ ভাই চলে আসেন। এই যে মানে আমিও অত এনার্জেটিক থাকতাম না, উনি যে সময় আমাকে ফোন দিয়েছেন, আবার আজকে সকালে রিমাইন্ডার, মানে উনি রিমাইন্ড করেছেন ফার্স্ট। তো যে উনি একজন, যদিও দেখতে বৃদ্ধ লাগে, আমার কাছে লাগে এই কাজের জন্য উনি
অত্যন্ত স্বতঃস্ফূর্ত এবং কাজ করে যাওয়ার যে মেন্টালিটি, এটা তার মধ্যে বিদ্যমান। আরেকটা পরিচয় দিয়ে দিই, একটু লম্বা হয়ে যাচ্ছে। উনি আসলে আমাদের যে আতাউল গনি উসমানী সাহেব, যিনি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন, সিলেটের কীর্তি সন্তান, ওনার আপন মানে ওনার মামা হন, আর উনি ওনার বাগনা হন। এই খাতিরে দেখলাম যে ওই যে কি বলে আমরা সিলেটি ভাষায় যে আঙ্গুর গাছের নিচে আঙ্গুর গাছই হয়, তো ওনার সাথে চলে বুঝলাম যে উনি আসলেই যদিও উনি পুরা সাহিত্যিক বা বড় ধরনের কিছু ভাবেন না, কিন্তু এই লাইনের একজন পুরুদা আমার কাছে মনে হয় তার কাজ করে। ধন্যবাদ আমাকে। উসমানী সাহেবের ভাগনা আপনি? উসমানী সাহেব যে তাই উসমানী সাহেব হইলা গিয়ে আমার আম্মার খালাতো ভাই। আচ্ছা, আমার আম্মার খালাতো ভাই। আচ্ছা আচ্ছা। তো এই আমি উসমানী সাহেবের প্রসঙ্গ যেহেতু এসেছে, আমি মানে আপনার যেটা বই বের হয়েছে দেখলাম, ওই বইয়ের প্রচ্ছদ ছবিতে ওনার, তো এইটা প্রচ্ছদ ছবিটা বেশ, এটা একটা ঐতিহাসিক ছবি। মামা যখন 1975 তাই যোগাযোগ মন্ত্রী আসলা, তখন আমরা বাসা তাইলা জিন্দাবাজার। তখন জিন্দাবাজার একটা আলোড়ন সৃষ্টি হইল যে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জিলানির বাসা তাইছ। তখন সবে আমার জিজ্ঞাসা বাড়াইলে তাই তোমার কিতা? তো আমি কইছি যে আমার মামা। বলে তুমি দেখি এটা কোনদিন আপনারা কইলেন না? তো আমি কইলাম হওয়ার তো এটা দরকার নাই। তাই তখন আমরা এই ফটোটা তুলছিলাম। তখন আমি মনে করলাম যে একটা বই আমি লেখছি, আমি জিলানি লিখছি, আমি জিন্দাবাজারি। এই বই প্রচ্ছদের মাঝেও ফটোটা দিলাই। তো প্রচ্ছদের মাঝেও ফটোটা আমি দিছি। তো রিসেন্টলি আমরা ফ্যামিলি একটা গ্যাদারিং হয়েছিল একটা, তো আমরা এই ফটোর মাঝে যে টোটাল যতজন আসেন এর মাঝে 6 জন রিসেন্ট একটা ফটোগ্রাফ আছে আমার কাছে। আচ্ছা আচ্ছা। তো রিসেন্ট আমরা 6 জনের একটা ফটো তুলিয়ার আছি। আমরা 2 ভাই, আমার বোন, আর আমরা 3 বাগনা। আচ্ছা, তো এই এই যে বইটি আপনি লিখেছেন, এই বইটিতে কি কি মানে ইয়ে আছে? এটা মেইনলি, যদিও আমি কিছু ফটো এটার মাঝে দিয়ে দিছি, ফ্যামিলি ফটো দিছি, ফ্রেন্ড স্টাফের ফটো দিছি। তারপরে এই যে লন্ডন দর্পণ এবং বাংলা পাঠাগারের বিভিন্ন যে সাংবাদিক অথবা সাহিত্যপ্রেমিকরা জমা হয়েছেন, তারার লগে আমার যে ফটোগ্রাফ সহ বিভিন্ন মানে একটা স্মৃতিচারণমূলক কিছু লেখা আর ছবি সহ, যাতে এগুলা হারিয়ে না যায় আর কি। আচ্ছা, ওটাও মেইন উদ্দেশ্য। আচ্ছা, এবার আমি আবার আসি আপনার এই পাঠাগার প্রতিষ্ঠার ইয়েতে গল্পে। আপনি এই বাংলাদেশের কত পাঠাগার এবং আপনার বাড়িতে যে পাঠাগার করে আপনি বিলিতে শুরু করলেন পাঠাগার প্রতিষ্ঠা, মানে এই ভাবনাটা আপনার কিভাবে এলো যে আপনি বিলিতেও পাঠাগার প্রতিষ্ঠা করবেন? এখানে তো আপনার অহরহ লাইব্রেরি আছে, সব জায়গায় সব লাইব্রেরি আছে। পাঠাগার উদ্দেশ্য এইটাও আছিল যে রূপসী বাংলা যখন বন্ধ হইল টুটিঙ্গ, তখন আমার ফোন করিয়া তারা কইলা যে আমরা তো বই ডাস্টবিনও ফালাই দিত, যে আপনি কোনো কিছু করতে পারবেন। আমি বললাম করতে পারবো। তখন তাদের সঙ্গে আপনার আগের যোগাযোগ ছিল? আগের যোগাযোগ আছিল। আমি যখন 83 লন্ডন আইছি, আইয়াও আমি প্রথমে যোগাযোগ করছি যে কোন জায়গাত বাংলা বই মিলে বড় আকারে আগে। তখন দেখলাম টুটিঙ্গর যে রূপসী বাংলা, এটা তৎকালীন ইউরোপের মাঝে সবচাইতে বড় যে আছিল, এবং তারা ইউরোপের বিভিন্ন দেশও যে বই সরবরাহ করতো, এবং লন্ডনও বিভিন্ন বাংলাদেশি যে বিভিন্ন কমিউনিটি তাদের বই, তো তারা লোকে সবসময় আমার যাওয়া আসা আছিল। এবং তারা বিভিন্ন সময় আমি অর্ডার দিছি, তারা কলিকাতা থেকে আমার বইও আনিয়া দিছে বিভিন্ন সময়। তখন আমি মনে হয় 5000 বই আমি তারা কাছ থেকে আনছি। আনিয়া আমি ওই যে বিভিন্ন বই মেলা হইতো ওটাত লইয়া যাইতাম এইগুলা বাংলা বই। আচ্ছা, বুঝছেন? তো নিয়া আমি মানে পুরানা বই তো আমি 1 পাউন্ডে বিক্রি করতাম। কিন্তু বহুত জায়গাত আছে অন্যান্য পাবলিশার যারা আইতো, এরা অবজেকশন করতো যে আপনি 1 পাউন্ডে বই বিক্রি করা, এটা তো আমরার ক্ষতিকর। কোনো জায়গাতে আমার এটা বন্ধ করে দিতে হয়েছে, ওলানো হয়েছে। তো এটা পরবর্তী পর্যায়ে আমি চিন্তা করলাম যে একটা, যেহেতু আমরা বাংলাদেশে হয়তো বিগ কমিউনিটি, কিন্তু কোনো বাংলাদেশে কোনো পাঠাগার নাই, তো কাজেই একটা পাঠাগার করে। তখন ওই যে রহমত আলী ভাইয়ের লোকে প্রথম করলাম দর্পণ। এরপরে দেখলাম পরবর্তী পর্যায়ে যে আরও সুযোগ আছে, তখন আম্বিয়া ভাই আর আমি মিলিয়াই যে বুকুয়ার কাফে লেবেস্টার মাঝে বই রাখলাম নিয়ে কিছু, এখানেও তাই পারমিশন দিলা দিয়ে রাখলাম আমরা। এরপরে বাংলা পাঠাগার যেটা করলাম এখন, বাংলা পাঠাগার কোথায় সেটা? এটা প্রিন্সলি 61 এটা তো প্রচুর বই আমি রাখছি, এবং এখনও প্রচুর বই ভিতর দিকেও আছে। তো
তো এটার মাঝে মধ্যে আমি অফার করি বিভিন্ন মানুষের যারা ওই যে রিসার্চ করে বিভিন্ন স্টুডেন্ট মানে কি ধরনের বই আপনার সব ধরনের বই আছে, ইসলামিক বই আছে, তারপরে বাংলা সাহিত্যের উপরে আছে, বাংলা লিটারেচার আছে, মিক্সড থাকি। আর এগুলো সব পুরানা, বহু মূল্যবান। এবং বহু স্টুডেন্ট আমার ফোন করছে, যেমন নিউ কাসেল হতা থাকি, যে তারা রিসার্চ করে যে বাংলার বিভিন্ন সাবজেক্টর যে অমুক বই আসেনি, তমুক বই আসেনি। তখন আমি পারলে দিছি, কোনো সময় পাইছি, কোনো সময় পাইছি না, আর কোনো সময় কইছি তারা তোমরা ইয়া দেখি লও ওখানে। এই লাইব্রেরিগুলোতে এই বইগুলো আছে? আছে আছে। এই মানে বোঝা যাচ্ছে যে অনেক মূল্যবান বই আপনার কাছে সংগৃহীত আছে। মূল্যবান। এবং এই যে আপনি তিনটা লাইব্রেরি করেছেন, একটা হলো মানে দর্পণ লাইব্রেরি, দর্পণ, বুক ক্লাব, আর বুক ক্লাব, বাংলা পাঠাগার, বাংলা টাউন পাঠাগার, এটা হলো ইয়েতে আপনার প্রিন্স লিস্টে, আর হলো লাবিস্টা ক্যাফেতে হলো আপনার বই আছে, প্রচুর বই আছে। এগুলা কি মানে সাধারণ পাঠকের জন্য যে কোনো সময় অ্যাক্সেস আছে এখানে? যে কোনো সময় অ্যাক্সেস, দুইটার যে কোনো সময় অ্যাক্সেস আছে, কারণ এটা তো খোলা থাকে, ক্যাফে ল্যাবেসটা খোলা থাকে তারা মর্নিং থেকে। আর এটাও ক্যাফে ল্যাবেসটা কোন জায়গায় এক্স্যাক্টলি? এটা ব্রিকলেন, 15 ব্রিকলেন, 15 ব্রিকলেন, জামান বাদাসর পাশে, জামান বাদাসর পাশে। আচ্ছা, সোনালী ব্যাগ যে আছে, সোনালী ব্যাগ থেকে একটু সামনে গেলে আতর পাবে। ওইখানে কি বই মানে ওখানে গিয়ে বই নিজে হাতে নিয়ে পড়া যায় না? নিজের হাতে নিয়ে পড়া যাবে, কিন্তু সমস্যা হলো কি যে আমরা মানুষের তো বইতে ইন্টারেস্টেড নাই। আমি দেখলাম রিসেন্টলি আমেরিকা থেকে কিছু গেস্ট আইসন, এরা আমারও পরিচিত, জিন্দাবাজার ভিত্তিক, এরা আড্ডা মারছন 70-80। তারা ক্যাফে লেবেসটা তাইয়া আড্ডা মারছন, নিউ ইয়র্ক থেকে আইয়া আড্ডা মারিয়ে গেছেন, কি ফটোও তুলছেন। কিন্তু তারা জানেন যে কেন আমার বই আছেন, কিন্তু একটা বার বই লইয়া বইয়া। কিন্তু আমি যতখানো গেছি, আমি ইয়াতো গাইছি বই আসেনি, বই দিয়ে একটা ফেসবুকে একটা দিয়ে ফটো দিয়েছি। আমরা মানুষ এই যে ক্যাফে লাবিস্টা বা আপনার দর্পণ বুক ক্লাব এবং ব্রিকলেন পাঠাগার, এগুলাতে বই ওইখানে গিয়ে পড়া যাবে অথবা নিয়ে আসা যাবে? নিয়ে আসার পরে কি এটা ফেরত দিতে হবে না? আবার কেউ চাইলে ফেরত দোক, অসুবিধা নাই, আমার কোনো অসুবিধা নাই ফেরত না দিলে। এইলান বহু মানুষে বই নিচে আইয়া। একজনে একবার আইসন যে তাই একটা ফাংশন করতা, রিডিং ফাংশন, মানে ফ্রেন্ড স্টাফ গ্যাদারিং। তখন আমি কইছি নিয়ে যাও। পরবর্তী পর্যায়ে আমি যখন গেছি পাঠাগারে, জিজ্ঞাসি আমার কলিগকে যে কতটা বই নিছেন তাই, তখন তাই কইছেন 60 বই নিছেন, 60+। কিন্তু পরবর্তী পর্যায়ে আমি তাদের জিজ্ঞাসি যে আপনি কোনো কন্ট্রিবিউশন করবানি অথবা ফেরত দিবানি, তাই না করছেন। তা আমি কইছি ঠিক আছে, নৌকা কি মানে বইও ফেরত দেন নাই, কোনো কন্ট্রিবিউশন নাই। এইটাই আমরা সবচেয়ে বড় সমস্যা হয়, যে মানুষে এই যে বইয়ের ব্যাপারে কোনো ধরনের কন্ট্রিবিউশন করতে চায় না। এই যে ক্যাফে লাবিস্টাতে রেখেছেন, ওদের তো ক্যাফে, এটা কি বাঙালি মালিকানাধীন ক্যাফে না? জি, বাঙালি লিটু ভাই, জি। ওনার মানে ওইখানে এই ওনার যারা আছেন, কাস্টমার আছেন, ওনারা ওইখানে বসে বইও পড়তে পারে? বইও পড়তে পারে, কাস্টমাররা নিজ হাতে বই নিয়ে এসে পড়ে আবার এখানে এই ব্যবস্থা আছে এখানে? মানে কারণ হলো কি আপনার দর্পণ বুক ক্লাবে তো এই সুযোগ থাকবে না? না, দর্পণ বুক ক্লাব তো আসলে কেউ গিয়া খুলতে হয়, এবং বেশ ভিতরে পড়ছে, তো ইনসাইড বাংলা প্রেস করে আবার লাগা ইনসাইড। আর প্রিন্সেস স্ট্রিট এটা যেটা বাংলা টাউন পাঠাগার, এটা আবার খুব সুন্দর লোকেশনও, সুন্দর লোকেশন। এটা মানে রোড সাইডে যখন মানুষ হাঁটে তখন দেখে। আমার বাগনা একটা একবার ফোন করলো, ফোন করিয়া হইলো, মামা দেখছো নি লন্ডন খেয়ে একটা বাংলা টাউন পাঠাগার করছে। আচ্ছা আচ্ছা। তো আমি বললাম, আমি তোমার মামাও করছেন? তো তাই খুব আশ্চর্য হয়েছে নাকি আমার বাগনা। তো এই যে আপনি তো লেখালেখির সঙ্গে জড়িত, সাহিত্য সমাজে আছেন, এই যে উনি যে এতগুলো ক্লাব করেছেন, এখানে যারা যে সাহিত্য সমাজ আছে, এখানে যারা লেখালেখির সঙ্গে যুক্ত আছেন, তাদের মধ্যে এই নিয়ে কেমন ছাড়া? জিলানি ভাই এই কার্যক্রম সম্পর্কে মোটামুটি ম্যাক্সিমাম লেখক সাংবাদিকই অবহিত। যারা অবহিত তারা এটা ভালো চোখে দেখছেন, কারণ এই দেশে তো আমরা বর্তমানে যে লেখক সমাজ আছি বা আমাদের আগামী যে প্রজন্ম যারা, তারা কিন্তু ওই বই থেকে আমরা সরে আসতেছি। আমরা আসলে ওই এখন অনলাইন পাঠাগারও হয়ে গেছে, আপনি জানেন, ই বুক, এগুলাতে আমরা ব্যস্ত থাকি। কিন্তু বই যে পড়লে একটা মানসিক যে একটা পরিস্থিতি তৈরি হয়, মন এবং মননে যে একটা জ্ঞানের উন্মাদনা তৈরি হয়, এটা কিন্তু মানে গ্যাপ থেকে যায়। এবং আপনি জানেন যে একজন লেখক হিসাবে যদি তার একটা বই বাজারে আসে, আর এই লেখক বইটা হাতায় বা ওইটা দেখে ভালো করে, তখন যে তার মধ্যে যে একটা আনন্দ ফিল হয়,
সেটা কিন্তু কমে যাচ্ছে বর্তমান যুগে। তো এই যুগে যে উনি আবার আমাদেরকে ওই রিসেট বাটনের মতো মানে ফিরিয়ে নিয়ে যাচ্ছেন এই আগের যে বই, আমাদের যে ইতিহাস ঐতিহ্যে, এই কারণে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এবং এখনও অনেক আছেন যে আমাদের লেখক সমাজ, কবি সাহিত্যিক সবাইরে কিন্তু দাওয়াত দেওয়া সম্ভব হয় না। সবাই যারা জেনেছেন তারা কিন্তু ওয়েলকাম মানে জানাইছেন ওনারে, বা আমরাও জানি যে সবাই খুশি এবং এখানে আরও আসবেন। এবং কেবেল বিস্টাতে যেটা হয় আসলে, আমরা প্রতি মাসে নির্ধারিত করি একজন ভদ্রলোক যে যিনি সাহিত্যের ক্ষেত্রে তার অবদান আছে, বা তার নাটকের ক্ষেত্রে অবদান আছে, বা উনি গানের জগতে একজন গুণী শিল্পী, এইরকম একজনকে আমরা সিলেক্ট করি। ওনাকে দাওয়াত দিয়ে আমরা জানাই যে আপনাকে আমরা সিলেক্ট করছি, এই মাসে আপনাকে নিয়ে বসবো। তো যদি উনি একজন লেখক হন, ওনার যে বইগুলা প্রকাশিত হয়েছে ওই দিন কিন্তু ওই বই আমরা একটু প্রায়োরিটি দেই, ওইখানে ওনাকে নিয়েই কথা বলি। ওনার বই, কবিতা থাকলে কবিতা পাঠ করি। এর মাঝখানে যেমন ওই যে আমরা খেপেলে বিষ্টায় যে ভদ্রলোক, উনি তো আমাদেরকে সুযোগ করে দিয়েছেন যে বই পড়ার এবং ইয়ে করার, কিন্তু আসলে তো উনি একজন ব্যবসায়ী। এই কারণে আমরা এটাও মাথায় রেখে ওনার এখান থেকেও আমরা অনেক অর্ডার করি, যেমন চা, বিস্কিট, এগুলো আমরা ওনার কাছ থেকে নেই। এবং আমাদের পড়ার কাজও হয়, শোনার কাজও হয়, কেউ কেউ আবার গানও করেন। এখানে আবার ইঞ্জিনিয়ারও আছেন, আমাদের এলাকার কিছু মানে যারা ডাক্তারি পেশায় আছেন তারাও আছেন। তো সব মিলাই আড্ডা খারাপ হয় না এখানে। আপনিও তো অনেককে চিনেন, যেমন এখানে গেছেন আমাদের হামিদ ভাই, যে লেখালেখি হামিদ করেন, মোহাম্মদ সাহেব। হামিদ মোহাম্মদ। আমাদের এখানে আমরা যারা ডাক্তার হিসেবে চিনি, গিয়াস পাই, হুম, উনি সবসময় আসেন। হ্যাঁ, এইরকম অনেকেই আসেন। অনেকে আছেন। এটা একটা মহৎ পেশা। মহৎ ধন্যবাদ, পেশা। আপনি আমরা নিয়ে এসেছেন। আমরা এই ছোট্ট একটা বিরতিতে যাব। বিরতি থেকে ফিরে এসে আমি আরও কিছু বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এ সপ্তাহের ভালোবাসি কমিউনিটি। আমরা আলোচনা করছিলাম বইয়ের ফেরিওয়ালা, বই প্রেমিক আবুল রহমান জিলানিকে নিয়ে। ওনার বই নিয়ে ওনার রীতিমতো একটা ক্যাম্পেইন উনি শুরু করেছেন সবার হাতে সহজে বই তুলে দেওয়ার বিষয়টি নিয়ে। আমরা বিরতি যাচ্ছি, বিরতি থেকে ফিরে এসে আবার অন্যান্য প্রসঙ্গ নিয়ে ওনার সঙ্গে আলোচনা করবো। ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। সালামালাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এই সপ্তাহের ভালোবাসি কমিউনিটি। আমরা ছিলাম ছোট্ট একটা বিরতিতে, বিরতি থেকে ফিরলাম। আমরা আলোচনা করছি আজকের এই অনুষ্ঠানে আমাদের একজন বইয়ের ফেরিওয়ালা আবুল রহমান জিলানিকে নিয়ে। ওনার এই লাইব্রেরি বা পাঠাগার প্রতিষ্ঠার প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনা করছি। আমরা আবার ফিরে যাচ্ছি ওনার কাছে। জিলানি ভাই, আমরা এই যেটা শুনলাম, আপনি ৫,০০০ বই নিয়ে শুরু করেছিলেন এবং এই এখনো কি এই বইগুলোই আছে, না আরো বইয়ের সংখ্যা বেড়েছে? বৃদ্ধি পাইছে। মানে সেটা কিভাবে বৃদ্ধি পেল? বৃদ্ধি পাওয়ার কয়েকটা কারণ আছে। এর মধ্যে একটা উল্লেখযোগ্য হইল যে রিসেন্টলি অনেকে
গড় পরিষ্কার করো বই ওরাইয়া বাংলা, বিশেষ করে বাংলা বই ওরাইয়া। তো এইটা আমি একটা এক্সপিরিয়েন্স করলাম যে বিশেষ করে লন্ডনে যারাও চিনে তারা প্রথমে আমারে ফোন করে যে তুমি বা কিতা বাংলা বই আমরা কিছু গড়টা কি সরাই দিলাম, তো তুমি আইয়া নিবাইনি। তো আমি প্রত্যেক রকম আইয়া নিমু ইলান গিয়া আনছি। এবং আমার বাংলা টাউন পাঠাগার রিসেন্টলি বহুত মানুষে আইয়া দেখুন আবার নেওয়াটা কি এখন দেখি দেই না নিয়া বেশি, কারণ গড় পরিষ্কার করে রাখ। তো এখন কি পরিমাণ বই আপনার কাছে আছে সর্বসাধারণ? প্রচুর আছে, প্রচুর। ইভেন আমার ঘরেও অনেক অনেক বই আছে। তো এটা আমি এইভাবে চিন্তা করলাম যে একটা কোনো ছোটোখাটো একটা রুম পাইয়া যে একটা সুন্দরভাবে সজ্জিত করা যায় কিনা না। কিন্তু এইটার মেইন প্রবলেম হইল কি যে আপনার ফিনান্স, যে আর্থিক, এবং আপনি মেন পাওয়ার লাগবে আপনি পরামর্শ নেওয়া। এবং আর একটা জিনিস দেখলাম আমরা কমিউনিটিতে, আপনি যে কোনো জিনিস করতে গেলে আমরা মানুষের হইলেও কইব যে কমিটি করো। আর আপনি আমার যেটা থিঙ্কিং যে আপনি যখনও কমিটি করবা তখন আপনি খাম অফিসে যাবা। কারণ আমি যত জায়গাতে সিলেট ঢাকা যত জায়গাতে আমি বই সম্পর্কে কাম করছি সব জায়গাত কমিটি ছাড়া কাম করছি। ইভেন আমার গ্রামও যখন আমি চালু করছি আমার পাঠাগার, বহুত ইয়া কইছেন কমিটি করো, আমি কইছি না। মানে এককভাবে আমি ডিসিশন দিছি যে করছি, কোনো সময় প্রয়োজন মাফিক আমি পরামর্শ নিছি। এই যে আপনার এই ক্যাফে লা ভিস্টা বা আপনার ব্রিকলেন বুক ক্লাব বা দর্পণ বুক ক্লাব, এই পাঠাগারগুলোতে আপনার আমাদের ইউকেতে যারা বাঙালি লেখক আছেন যাদের বই নতুন নতুন বই বের হচ্ছে, ওনারা ওনাদের বইও দিচ্ছেন নাকি না? দর্পণ বাংলা বুক ক্লাব যখন প্রতিষ্ঠাতা করলাম তখন শাহজাহান ভাই, শিল্পী আপা এরা বহুতে দিছেন তারা বই, এবং আমি এগুলারে হাইলাইট করিয়া তুলিয়া ধরছি, হাইলাইট করছি। বাকি অনেকে দিছেন, অনেকে দিছেন, এখনো বহুতে বহুতে ফাটাইন বই। মানে অনেকের নতুন নতুন লেখকদের বই যদি আসে সেটা আপনারা প্রচার করেন যে অমুকের বই এখানে আছে, হ্যাঁ, তখন তো পাঠক সহজে পড়তে পারবে। আরেকটা বিষয় হলো যে আপনার ধরেন এই যেটা আপনি করেছেন ক্যাফে লা ভিস্টা, এই ধরনের ক্যাফে তো আমাদের ইসলামের প্রচুর আছে। আপনি হয়তো যোগাযোগ করলে ওনারা হয়তো আপনাদের চান্স দিতে পারেন। আমি দেখেছি মানে এই নিরুডে একটা বড় ক্যাফে আছে যেটাতে আমাদের মানে ইটালিয়ান কমিউনিটি যারা আছেন ওনারা বেশি থাকেন, হ্যাঁ, এবং ওনারা বই প্রেমিক, ওনারা বই পড়েন। তারপরে অন্যান্য জায়গাতে যেমন নিউহামে আছে, ওয়েস্টার্নে প্রচুর ক্যাফে আছে, এগুলোতে আপনি যোগাযোগ করতে পারেন। কিন্তু আরেকটা বিষয় আমি একটু চাই, আপনি জানেন কিনা, আপনার ওয়ালগেট লাইব্রেরি যখন বন্ধ হয়ে গেল তখন প্রচুর বই কালেকশনে ছিল আজিজ সাহেবের কাছে, মন্টিফিকেশন সেন্টারে আজিজ চৌধুরী সাহেবের কাছে। মন্টিফিকেশন সেন্টারের ভিতরে একটা রুমে প্রচুর বই ছিল। এই বইগুলা কোথায় আছে, কি অবস্থা আছে আপনি জানেন? না, এটা জানি না। আমি একবার খবর নিছিলাম, কিন্তু এটা কেউ আমার ইনফরমেশন দিতে পারছেন না। মানে আজিজ সাহেবের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আচ্ছা, এটা হরমোন হবে না, তো ধন্যবাদ, আমি হরমোন এটা ওনার কাছে আছে, এবং ওনাদের প্রচুর আছে, ওনাদের যে এসবিএস আছে, এসএসবি আছে, এসএসবির তো অনেক প্রপার্টি আছে ওনারা, মানে এবং কি আপনার যে সেন্টার যেটা ওনাদের আছে মন্ট্রিয়াল সিটি, আপনার চাইলে এখানে তো ওনার সঙ্গে যোগাযোগ করলে আমার মনে হয় একটা ভালো আপনার পথ বের হতে পারে আজিজ চৌধুরী সাহেবের সঙ্গে। ধন্যবাদ, এটা আমরা যোগাযোগ। আর আরেকটা প্রশ্ন করতে চাই, সেটা হলো এই যে আপনি বললেন যে আপনার বই আপনার ঘরের মধ্যেও আছে, মানে আমি একটু আপনার ব্যক্তিগত জীবনে যেতে চাই, যেটা বলছিলেন যে আপনি 83 সালে এদেশে এসেছেন, হ্যাঁ, 2018 সালে অবসরে গেছেন। এর মধ্যে আপনি আসলে জীবন জীবিকার জন্য কি করতেন? আমার তো মেইনলি আমার শ্বশুরের বিজনেসও আসলাম আমি, তার রেস্টুরেন্ট আছিল কয়েকটা, এইগুলা আমি চালাইছি মেইনলি। আর আমি কিছুদিন অন্যান্য কোম্পানিতেও কাম করছি, অ্যাকাউন্টেন্সি কোম্পানিত কাম করছি। একবার মনে আছে আমার তখন সামাদ ভাই আসলা বাংলা টিভিত, তো সামাদ ভাইয়ের লগে আমি কাম করছি তখন ফিরোজ খান মনে হয় না, ফিরোজ খান চেয়ারম্যান আসলা, জি হয় বাংলা টিভিতেও আমি কাজ করছি। ওইলা না, এই যে সিরা পিঠে আঁকি অনেক জায়গাতে আমি কাজ করছি, অ্যাকাউন্টেন্সি কোম্পানিত কাম করছি 12-15 ইয়ার্স, মানে মিক্সড এভরিথিং। প্রফেশনটা কি ছিল আপনার? প্রফেশনটা অ্যাকাউন্টেন্সিটা আমি 2018 সাল থেকে অবসরে চলে গেছি। অবসরে চলে গেছি। আর রিসেন্টলি আমি দেখলাম যে আমার মেয়ে এমএসসি করে, গড়তা গিয়ে জিও করে, তো তাই একটা বুক ক্লাব করছে। তো আমি দেখলাম এটা মানে আমার প্রভাব পড়ছে তাই রূপে, 3-4 ইয়ার্স হইল। তো আমি কালকে আপনি ফোন করার পরে তাইরে ফোন কইলাম বলে আইও তুমি ইন্টারভিউ একটা নিবা হলাম ভালোবাসি কমিউনিটি থাকি। তো
তো তাই এক্সাম আর কি তো এটা না করলে আচ্ছা, যাইতে পারে না তো এটা একটা বেশ প্রভাব পড়ছে মানে তাই আপনার মেয়ে যেটি করে বুক ক্লাব করেছেন বাচ্চাদের জন্য? না এটা বড়দের জন্য বড়দের জন্য। পেকাম তাই না মাসে একবার হয় তান্তনের এটা আচ্ছা, আচ্ছা। ক্লাবটা এই এদেশি পণ্যটা না না ওদের এদেশি পণ্যটা হ্যাঁ, মানে পাঠকরা থাকেন? হয় ওদের একদিন আমার কইলা যে বাঙালি একজন গেছেন বাংলায় মারছেন তার লগে তো আমি কইলাম জিজ্ঞাসলাম যে আমার কথা বলতে হয় জিজ্ঞাসি তাই তো ও সাইডে তখন লন্ডন ইস্ট লন্ডন বা বেশি আইন না তো চিনচুন না না অসুবিধা নাই, কিন্তু উনি যদি বই মানে এই পাঠক হলে তো নিশ্চয়ই বইয়ের খুঁজে আসেন নিশ্চয়ই ইস্ট লন্ডনে। হ্যাঁ, হয়তো আপনাকে না চিনলেও আপনার লাইব্রেরিতে। তারপরে হলো মানে পরিবার থেকেও একটা সাপোর্ট সবসময় আছে আপনার সাথে? হয় পরিবারের লগে সব সাপোর্ট আছে আমার ছেলে যে দুইটা তারাও খুব বই পড়াশোনা করে। আচ্ছা, আমার ওয়াইফও পড়াশোনা করেন। আমার বড় ছেলে তো যে মেলবোর্ন ইউনিভার্সিটি থাকে সে ক্যান্সার রিসার্চ সায়েন্টিস্ট খুব পড়াশোনা করে। আর সেকেন্ডও আছে এই জায়গাত লন্ডন থাকে। 2 ছেলে 1 মেয়ে? 2 ছেলে 1 মেয়ে। আর ভাবিরও সাপোর্ট আছে? সাপোর্ট আছে। আচ্ছা, ভাবি বই পড়েন? বই পড়া তাই তো জড়িত আসলাম আমরা দর্পণ বাংলা ক্লাব বাংলা রাউন্ড তারপরে ক্যাপেলে তো আইসেন বিভিন্ন ফাংশন আইন। আচ্ছা, আচ্ছা। তো এই কিন্তু আমাদের তো বই পড়ার প্রতি আগ্রহ কম। আগ্রহ কম। এই আগ্রহ বাড়ানোর জন্য আপনি কাজ করতেছেন, খুব সহজে মানুষের হাতে বই মানে তুলে দিচ্ছেন। বইটা আর এটা ওই যে বইটা দিলেও মেইন আমার কত নগি তুমি কিন্তু এটার এগেনস্টে যে আমার দিতে হইব এইটাই আমার প্রবলেম হয়। আপনি যখন আপনি কিচ্ছু খুঁজলেই এটা প্রবলেম কিন্তু হয়। এই দেশে যে লাইব্রেরিগুলো আছে বিভিন্ন বাড়াতে এবং বাংলাদেশে তো বাড়াগুলোতে লাইব্রেরিতে বাঙালি বইও আছে, এখানে মানে আপনার সংগৃহীত বই দেওয়ার জন্য কোনো ধরনের কোনো যোগাযোগ করেছিলেন কিনা? না, এটা করেন নাই? না, এটা কেন করেন নাই? এটা একবার চেষ্টা করে দেখতে পারতেন। মানে এখানে তো বাঙালি পাঠক আছে, বাঙালি পাঠকরা কিন্তু লাইব্রেরিগুলোতে যান, তাই বাঙালি বইও খুঁজেন না। কিন্তু দেখলাম তো বহুত জায়গাতে আছে যে বই আছে প্রচুর, যেমন ওই যে জিয়ের যেটা হোয়াইট চ্যাপেল যেটা এটার প্রচুর বাংলা বই আছে কিন্তু পাঠক নাই তো। পাঠক নিশ্চয়ই আছেন, পাঠক আছে কম এই তুলনা কম, কিন্তু এটা যদি আপনি ব্রিকলেন নিয়ে আইন তে আপনি হয়তো ওয়াকিং বাই কিছু যে পাইবা পাঠক পাইবা, যেমন ইন্টারেস্ট। যেমন আমরা এখন যেটা করছি এটা একটা বেশ বিজি একটা অন্যান্য বিজনেস আছে, তো এই কারণে দেখি যত মানুষ আয় এর মধ্যে অন্তত 50% মানুষে একবার ঘুরিয়া চায়, একটা বই আতো নেই। কিন্তু মনে হরকার দর্পণ ইখান তো বিত্তে একটু আর এটা খুলই না, তো না খোলার কারণে এটা ইলান মানুষ যান না। কিন্তু এটা যদি আরও সহজ করা যায় তো এটা আমি একবার চিন্তা করছিলাম যে এই যে হোয়াইট চ্যাপেল মার্কেট জেলান বইছে ভেজিটেবল লইয়া ওলান বই লইয়া ডেইলি বওয়া যাইতো, তো এইটা হয়তো আরও মানুষের উৎসাহ বৃদ্ধি পাইতো। মানে বই পড়ার প্রতি মানুষের আগ্রহ সৃষ্টি করা যায় এই চিন্তা। আপনি এই যে আপনি বই মানে মানুষের হাতে বই তুলে দেওয়ার জন্য আপনার এই যে চিন্তা ভাবনা, আমি আরেকজনকে চিনি, উনি আমাদের কমিউনিটির আরেকজন অ্যাক্টিভ মানুষ, সক্রিয় মানুষ। উনি করোনার সময় বাইক নিয়ে বা মানুষের ঘরে ঘরে বই সাপ্লাই। আচ্ছা, আমাদের এমদাদ ভাই মানে আপনার মতো আরো আছেন, হ্যাঁ, কিন্তু আপনি এটাকে আরো কিভাবে মানে এটা নিয়ে আপনার ফার্দার আর পরিকল্পনা কি? পরিকল্পনা এখন হইল কি মেইনলি যেমন দিস উইক আমার জালালাবাদ অ্যাসোসিয়েশন ঢাকা থাকি তাই একটা অফার পাঠাইছেন যে আবেদা ইসলাম গেছলা হাই কমিশনার, তো তাই হয়েছেন যে লন্ডন বাংলাদেশ কমিউনিটির এনি হেল্প তাই করতে প্রস্তুত। তো আমি তার অফার দিছি যে হৌকা যে আমরা একটা কমিউনিটি একটা হইতো রুম হইতো যেখানে বাংলা বই থাকবো। মানে এটা তো আরেক সমস্যা হয়ে যাবে, আপনি যদি হাই কমিশনে যে কমিউনিটি রুম খুঁজেন, কিন্তু ওইখানে তো আর মানে সাধারণ পাঠকরা তো ওইখানে যাবেন না। কিন্তু আপনার জন্য মানে সেন্টার হলো ব্রিকলেন, কিন্তু নিউহ্যাম, কিন্তু এইগুলা তো আপনি ফিনান্সার পাইতে হইব, একজনে আপনার ফিনান্স করে ওলান মানুষ পাইতে হইব। আপনি শুধু স্পেস খুঁজতেছেন, স্পেস খুঁজিয়া এটারে মেনটেন করা তো লাগবে না। মনে করো এখন যেটা আমি আছি বুকওয়ার্ম ক্যাফে লেভেসটা তাই তো কাইন্ড আমরা কোনো চার্জ করছেন না,
হয়েছে না আপনার বই রাহক আমরা জিও হরাম আমার বাংলা টাউন পাঠাগা যেটা টিটা তো তাই হয়েছে না আপনি যদি পারেন তাইলে দেন জানো তা আমি হয়েছে যে বুক সেল করিয়া যে যারা বই নেয় অথবা কন্ট্রিবিউশন করে মাঝে মাঝে মানে কন্ট্রিবিউশন কি আদৌ করে না এটা খুব খুব কম। আচ্ছা আম্বিয়া ভাই আপনি কি বলছিলেন? জি না, আমি বলতে চাইছি যে উনি আসলে জিলানি ভাই যেটা চায়, যেটা ওনার সাথে চলে বা পরিস্থিতি বোঝা যাচ্ছে যে যে কোনো মানে উনি করতে চান বিষয়টা, এবং আসলে উনি কিছু কিছু জায়গায় আটকা পড়েন যে ফিনান্সিয়াল যেটা যদি সরকারের পক্ষ থেকে বা কোনো দানবী ব্যক্তি আছেন যারা বিভিন্ন ক্ষেত্রে দান করেন সমাজে, তাদের পক্ষ থেকে যদি একটা হেল্প উনি পান তাহলে হয়তো তার এই কাজটা গতি পাবে, এবং উনি যে চিন্তা ভাবনা নিয়ে এগোচ্ছেন চিন্তা তার একটা সুদূর প্রসারী ফল নিয়ে আসবে। তো এটা আপনার মাধ্যমেই হতে পারে। আমরা আজকে যে অনুষ্ঠান করছি হয়তো এদেশে অনেকেই দেখছেন বা অনেকেরই এরকম পয়সা আছে, অনেকের মনও আছে, যেটা আপনি বললেন এমদাদ ভাই বাইসাইকেল করে ঘরে ঘরে বই দিয়ে এসেছেন। তো আমদাদ ভাইয়ের মতো শত আমদাদ ভাই হয়তো আছেন, আমরা তাদেরকে খুঁজে পাচ্ছি না বা তারাও জানছেন না আমরা কোন অসুবিধায় আছি। যদি এরকম সুহৃদয় ব্যক্তি থাকেন তো আপনার অনুষ্ঠানের মাধ্যমে বলতে চাই আপনারাও আসেন। কামাল মেহেদী ভাইয়ের সাথে যোগাযোগ করলে উনি আমাদের জিলানি ভাইয়ের সাথে যোগাযোগ করাইয়ে দিবেন, এবং আমার মনে হয় ওনার যে কার্যক্রমটা আমরা যেভাবে সহযোগিতা করা উচিত হয়তো আমরা সবাই করতে পারতেছি না, করলে আরও একটু আলোর মুখ দেখতো। আর আমরা অবশ্যই আমি আমার ব্যক্তিগত তরফ থেকে বলতে চাই যে আমার যতটুকু সহযোগিতা দরকার আমি করে যাব। আর এই ধরনের কাজকে যদি আমরা বাঁচাইয়ে রাখতে পারি তাহলে আমাদের যে একটা ঐতিহ্য এটা ধরে রাখার একটা সুযোগ থাকলো। এবং আমরা আজকে কিন্তু যারাই এখানে এসেছি বই না পড়ে কিন্তু শিক্ষা দীক্ষা হতো না, শিক্ষা দীক্ষা না হলে আজকে এই যে চেয়ারে আমরা বসেছি এই চেয়ারটা হয়তো আমাদের জন্য উন্মুক্ত থাকতো না। এবং আরেকটা আপনার অনুষ্ঠানের মাধ্যমে আরেকটা দাওয়াতেই দিতে চাই যদি আপনি আপত্তি না করেন, আমাদের ওই 14-15 সেপ্টেম্বর বইমেলা, আমি সম্মিলিত সাহিত্য সাংস্কৃতিক পরিষদের সাথে কাজ করি। এবার যে প্রচার কমিটি হয়েছে আমাদের উৎসব প্রকাশনা, এটা আমাকে তারা আহ্বান করছেন, এবং আমরা 14-15 তারিখে একটা বইমেলা হবে ব্রাডি আর্ট সেন্টারে। তো এই দিন পুরা থাকবে 14 তারিখ রবিবার এবং 15 তারিখ সোমবার, এই 2 দিনেই আমরা আশা করব আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে যারা বিলেতে আছেন তারা আসবেন, যোগাযোগ করবেন, এবং এখানেও ধন্যবাদ। আমি আসলে এই জায়গাটাতে আসতাম যে বইমেলার যেটা আসছে আমি জানি যে আপনাকে ধন্যবাদ আপনি এই পুরো তথ্যটা দিয়ে দেওয়ার জন্য। তো এই বইমেলাতে আপনার নতুন বইটা থাকছে টাকার কথা আমি এখনো রিসিভ করছি না, আইছে লন্ডন অলরেডি আচ্ছা বইটা, হ্যাঁ তো থাকবো। এবং বইমেলাতে আপনার স্টলও থাকবে? না স্টলও এখনো গেছি না আমি, এটা আচ্ছা আচ্ছা স্টলও গেছি না মানে আপনার পাঠাগারের পক্ষ থেকে না, পাঠাগারের পক্ষ থেকে চিন্তা করলাম, এবং এটা আপনার স্টল আছে কষ্টা প্রবাসী, আপনি একটা আচ্ছা ওটা করে দিতে পারবো। এবং আমার তো মনে হয় ওনারা আপনাকে আরো প্রমোট করতে পারেন। প্রবাসীর একটা মানে যে থাকে বিভিন্ন এলাকার মানুষজন আসবেন, ওনারা যদি জানেন যে ব্রিকলেনে এই পাঠাগারগুলো আছে সহজে যারা বই পেতে পারেন, ওনারা চাইলে আপনাকে হেল্প করতে পারেন। লাস্ট ফিউ ইয়ার্স আমি আসলে বই ছাড়ি দিতে চাইছি যে এটা প্রবলেম করে, কিন্তু এখন তো মনে করি 2 জায়গাত আমি বই রাখার পাইছি, সুযোগ পাইছি। মানে প্রবলেম বলতে কি কখনো কি আপনার ভেতরে ধরনের হতাশা এসেছে যে আপনি? এক সময় হতাশা আইছিল যে এত বইগুলা কিভাবে করতাম, মানুষের কাছে পৌঁছাইতাম। তখন যখন সুযোগ আইল যে 2 জায়গাতে আসতাম পারছি, এবং মাঝে মাঝে আমি আমার ফেসবুকেও দেখবা আপনারা আমি অফার করি মানুষরে যে 1 পাউন্ডে যে কোনো বই নৌকা গিয়ে আপনারা, তো অনেক মানুষে নেয় আইয়া, তো এটা মানে আমার আশা বৃদ্ধি করছে। দেখা যায় আমি ওখান বইগুলা এগুলা রাখতাম চাই, রাখিয়া ফিউচারে এটারে আরও অন্যভাবে যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের চিন্তা হয়, তো এটার আরও ইউজ করবো। যেটা আমি আপনারা কইলাম যে এই যে সামারের সময় যে হোয়াইট টেবল মার্কেটেও যে বই লইয়া বই যাওয়া, এটাও একটা চিন্তাটা আছে। মানে এটা তো আপনি মানে সাময়িক, আপনার স্থায়ীভাবে যে একটা পাঠাগার লন্ডনে করা যে পুরানা বই থাকবো, আর এটা ফিউচার জেনারেশনের দায়, এটা একটা
না পড়ুক না নোক, কিন্তু একটা সুন্দর একটা থাকতো, পরিবেশ থাকতো, পরিবেশটা তো বই পাঠাগারের একটা পরিবেশ থাকতো, ওলান একটা চিন্তা ভাবনা আছে। যেমন আমার গ্রামের বাড়ির যেটা রুমের মাঝে করছি, এটা আমি ওভাবে সজ্জিত করছি আর কি, যে এটারে আস্তে আস্তে বৃদ্ধি করলাম, যে বই বৃদ্ধি করলাম, আমি বিভিন্ন রেকগুলা বানাইয়া যে আমি যেগুলা পাবলিশ করছি, আর আমি অনেক বন্ধুর বইও পাবলিশ করিয়া দিছি। আচ্ছা। এর মধ্যে কবি মুকুল চৌধুরী তান্ডেও দিছি, অন্যান্য বন্ধু বান্ধবদের দিছি। তো এইগুলা মানে একটা থাকতো, সুন্দরভাবে সজ্জিত থাকতো আর কি, ওটাও আমি চাইলাম। মানে এই যে আপনি বই নিয়ে চিন্তা করেন, বিভিন্ন জনের বই প্রকাশ করে দেন, আপনি বই পাঠাগার করেন, মানে অবসরে গেলেও তো আপনারও তো মানে নিজের টাইমগুলো আপনি ব্যয় করেন, অর্থ যে খরচ হয় সব কিছু তো আপনার মানে আপনি আহ, দিচ্ছেন। দেওয়ার পরে আপনি আসলে মানে এখান থেকে কি চান? এটা তো আমার মনের একটা আনন্দ যে বই পড়া, বই মাইসে পড়ের, বই বিতরণ, বাচ্চানটে এই যে বাচ্চানটে আইয়া যখন বই পড়ে আমি দেখি আমার হোয়াটসঅ্যাপে তারা ফটো পাঠায়, আমার খুব ভালো লাগে দেখতে এটা, যে বাচ্চানটে বই দেখে, বই নিয়ে চিন্তা ভাবনা করে, এটা একটা আনন্দ দেয় আর কি একটা। আপনার কাছে মনে হয় না কখনো এটা তো আসলে মানে অর্থনৈতিকভাবে একটা লোকসান না, এটা কোনো সময় মনে হয়েছে না। মনে হয় না? এটা একটা জ্ঞান বৃদ্ধি তো অর্থনৈতিক লোকসান, এটা আমি কোনো সময় এইরকম চিন্তা করছি না। So, এই আমি আবার একটু বই মেলাতে যাচ্ছি, যে বই মেলাতে তো অসংখ্য আমাদের ইউকের অনেক লেখকের বই আসছে, নতুন নতুন বই আসছে, এগুলো পাবেন নিশ্চয়ই আপনি। হয়, ওকেও দেন, অনেকে দেন, আবার অনেকে দেন না, একটু খোরাখড়ি করে। আর সিলেটে তো আপনার কোন একটা তো আছে আপনাদের বাড়িতে, বাড়িতে পশ্চিম আর সিলেট শহরে আপনার না, লাইব্রেরি শহরে নাই, নাই, শহরে নাই। এবং ঢাকাতে আরেকটা আছে। ঢাকাতে হ্যাঁ। পত এবং পাঠাগার সিলেটে হলো 3টা, দুইটা, আর সিলেটে একটা আর ঢাকাতে ঢাকাতে একটা, ঢাকাতে একটা আপনার বাড়িতে, আর লন্ডনে হলো 3টা। লন্ডনে 3টা। মানে আরো বাড়ানোর পরিকল্পনা আপনার না, আছে? আপাতত এইরকম কোনো নাই, মানে আমি মনে করি এখন যেটা আছে এই বাংলা টাউন পাঠাগার, এটারেও আমি একটু চাইলাম যে ওটার মাঝে সব বই আনিয়া ঢুকাইয়া ওটারও সজ্জিত করি একটু। এক একটা লাইব্রেরিতে মানে টোটাল কতটি একটা আইডিয়া? দর্পণ বাংলা বুক ক্লাব আমার অত ভালো আইডিয়া নাই, কিন্তু আমার দেওয়া অ্যাবাউট 500 বুক আছে। আর এটা তো বাংলা পাঠাগার 500 আছে, এটা বুক আর কাফে লেবেসটা দিগুত কম আছে, এগুলো টানো ফয়লা আনছিলাম বেশি, বাদে টান কইলা যে আমরা বেশি হয়ে যায়, কমাই দিকে বাদে কমাই দিছে। এবং এই বইগুলা আপনার স্টকে আছে আপনার ঘরে? আমার ঘরে আছে। আচ্ছা, ঘরে যখন যেখানে যার প্রয়োজন হয় আপনি আমি সাপ্লাই দিতে পারেন। আপনার কাছে কি এ ধরনের কোন লিস্ট আছে যে কার কার বই আছে বা কি কি বই আছে? না, এইগুলা কোনো লিস্ট আমি কোনো সময় করছি না, করা তো আমি মনে করছি যে সময় দিকে না দিয়া সময়টা অন্য দিকে দেই ওলানিও, কারণ এটা তো যেটা বই পার এটা নের গীতার পছন্দ মতো, আমার প্রয়োজন নাই। যেটা আপনি বললেন প্রথম থেকে যে অনেক আছে যারা মানে গবেষণা কাজের জন্য বই খুঁজতেছে, যেমন পুরানা অনেক বই আছে, যেমন ওই যে ভারত তত্ত্ব সহ বিভিন্ন ধরনের বই ওখানে আছে। আগে যে রূপসী বাংলা যেগুলা পুরানা বই আছিল, যেগুলা তো অনেক ইনফরমেশন আছে, যেগুলা মানে হয়তো রিসার্চ ওয়ার্কও এগুলা রাখতে পারে, যেমন সিলেটের ইতিহাস ঐতিহ্য, তারপরে এই যে ঢাকার কথা কথা। কিন্তু বেশিরভাগ লোকে দেখছি আইয়া এই যে হুমায়ুন আহমদ খুঁজে, হুমায়ুন আহমদও একটু বেশি পাঠক করে এই মানে হুমায়ুন আহমেদের বই আসলে বেশি হয়। আর রিসেন্টলি তো আপনার এই যে বিভিন্ন মসজিদ থেকে আমার ফল করছেন, আচ্ছা, যে কোরআন শরীফগুলো আইয়া নৌকা গিয়ে মানুষে পড়েন না, এটা অসম্মানর। তো আমি অনেক সময় আনছি, কোরআন শরীফ তো মনে হয় বাংলার যেগুলা তাফসির আছে অথবা যেগুলা ট্রান্সলেট আছে এগুলা আবার চলে, মাইসে নেই, কিন্তু অ্যারাবিক তো আপনার মাইসে বুঝেও না, আর এখন তো অনলাইনে পড়িলাই অথবা মোবাইলে পড়িলাই, এগুলো আপনি আনেন না? আর আনি না, বাংলাগুলা নিয়ে আসেন? বাংলাগুলা নিয়ে আসি, এনে আপনার ঘরে রাখেন অথবা এখন মেইনলি বাংলা টাউন পাঠাগারে রাখি আমি আর এই যে আমি বললাম না যে যে 1 পাউন্ডে দিয়ে দেয়, 1 পাউন্ডে অনেক ইন্টারেস্টেড হয়ে নিয়ে যায়, 1 পাউন্ড তো আর কিছুই নাই, 1 পাউন্ডে নিয়ে যায়। আবুল রহমান জিলানী ভাই, আমাদের সময় আসলে শেষ হওয়ার পথে, আমি আজিল আম্বিয়া ভাই আপনার কাছ থেকে আমি সর্বশেষ শুনতে চাই, আপনারা তো এখানে যেটা আমি বলছিলাম আগে, আপনি বলেছেন যে এখানে তো মানে অনেক বড় কমিউনিটি আছে, লেখক কমিউনিটির,
সাহিত্যিক কমিউনিটি, আপনারা তো ওনাকে একটা স্থায়ী ইয়ে করে দিতে পারতেন। সুন্দর প্রস্তাব করেছেন। সেটা সময়ের ব্যাপার। আসলে আমরা যেমন আজকে আপনি ওনাকে নিয়ে বসেছেন, এইরকম আসলে সবার নজরে যদি আসে তাইলে এটা একটা বড় কিছু না। একটা উদ্যোগ নেন আপনারা আপনাদের ইয়ে হ্যাঁ, থেকে, এটা সংগঠনের পক্ষ থেকে। এটা অবশ্য আপনি যেটা বলেছেন সেটা নিয়ে আমি আলাপ আলোচনা করব, এবং আমার মনে হয় আপনিও এই বিষয়ে ভালো হেল্প করতে পারবেন। এই যে আজিজ ভাই উৎসবের কথা বললেন, বা আমরাও ট্রাই করব, এবং এই অনুষ্ঠান যারা দেখতেছেন তাদেরও দৃষ্টি আকর্ষণ করছি, আপনারাও আমাদেরকে কোনো সাজেশন বা পরামর্শ দিতে পারেন। আর আমি আমাদের যে সম্মিলিত সাহিত্য সাংস্কৃতিক পরিষদ, এটা আমি নেক্সট যে ইসি মিটিং হবে এখানে আমি কথাটা তুলে ধরবো ইনশাল্লাহ। আরও আমি কয়েকটা সাহিত্য সংগঠনের সাথে আছি, কাব্যকথা সাহিত্য পরিষদ, বা আমরা আসলে ওই যে বুকওয়ার্ম ক্যাপেলেভিস্টা যেটা, এটা কিন্তু আমরা ওই চিন্তা নিয়ে কয়েকজন লোক যারা এই কাজে উৎসাহী তাদেরকে নিয়ে এই দিকে এগোচ্ছি। তো অনেক সময় জিলানি ভাই তো দেশেও চলে যান, বাংলাদেশে যখন চলে যান তখন আবার এইদিকে একটু গ্যাপ থাকে। না, উনি নিয়ে তো দিয়ে গেছেন আপনাদেরকে, জি 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 লাইব্রেরি দিয়ে গেছেন, ওনার জি, সবকিছু আছে, ওনার জি, আছে জি, আপনাদের জি। নাগালে। ওটাকে আমরা আপনারা চাইলে মিস একটা করি। কিছু করতে পারেন। ইনশাল্লাহ আমরা আপনাদের সংগঠন চেষ্টা যেহেতু করব। বড় আছে, হ্যাঁ, পুরনো সংগঠন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব, আপনারও সহযোগিতা চাই। ধন্যবাদ। ধন্যবাদ, আপনি এই কাজে এগিয়ে আহ, এসেছেন। ধন্যবাদ আম্বিয়া ভাই, আপনার কাছে আমার বিদায় নিয়ে নিচ্ছি। আমি জিলানি ভাই, সর্বশেষ আমাদের দর্শক কিন্তু কিছু বলতে চান আপনার এই স্বপ্ন নিয়ে। ওকে, ধন্যবাদ বাংলাদেশ কমিউনিটি, হুম। ইসলাম চ্যানেল বাংলার আমার আমন্ত্রণ জানানো। এবং আমি যে যে জিয়া করছি, এই যে বই যেগুলা আমি জিয়া করছি এগুলা যাতে সুরক্ষা হয় এবং সুন্দরভাবে থাকে, এবং নেক্সট জেনারেশনও এটা হেল্প হয়, ও ধরনের একটা যাতে আমরা প্রচেষ্টা চালাইতে পারি এবং সফল হই, এই ইচ্ছা রাখি আর কি, এবং সবাইকে এই অনুরোধ করি। ধন্যবাদ আপনাদের দুজনকে, এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ইসলাম চ্যানেল বাংলার পক্ষ থেকে আমরা যতটুকু সহযোগিতা করা যায় একটা স্থায়ী পাঠাগার প্রতিষ্ঠার আমরা অবশ্যই করব। এবং আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন এতক্ষণ ভালোবাসি কমিউনিটিতে আমরা আলাপ করছিলাম বইয়ের ফেরিওয়ালা, বই প্রেমী আমাদের আবুল রহমান জিলানী ভাইয়ের বিভিন্ন স্বপ্ন নিয়ে, বিভিন্ন এই দেশে সহজে বাঙালি কমিউনিটির পাঠকদের কাছে বই তুলে দেওয়ার যে একটি প্রচেষ্টা উনি করে যাচ্ছেন, এই বিষয়গুলো নিয়েই উনি আমাদের সঙ্গে কথা বলেছেন এতক্ষণ। আশা করি আপনাদের ভালো লেগেছে। আগামীতে অন্য কোনো সংগঠন নিয়ে, অন্য কোনো প্রতিষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ সবাই ইসলাম চ্যানেল বাংলার সঙ্গে থাকুন। আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। খুদা হাফেজ।